প্রথমত মাওলানা আইনুল হক হাফিজাউল্লাহ তিনি যে নিজের অজান্তে অথবা নাকি জেনে জানি না এই ধরনের চোরামি মিথ্যাচারগুলো হযরত করেছেন। মাওলানা মওদুদী সাহেব এবং জামায়াতের সাথে বিরোধিতাটা দারুল উলুম দেওবন্দ এবং জমিয়তে উলামায়ে হিন্দ থেকেই শুরু হয় নাই। প্রথম তার দাবি হলো যে মাওলানা মওদুদী সাহেবের বিরোধিতা তো শুধু দেওবন্দিরা করে নাই, অন্য সকল ঘরানাগুলো ভারত উপমহাদেশে করেছে। প্রথমেই বলে নেই, মাওলানা মওদুদী সাহেব এবং তার জামায়াত ইসলামের সাথে শুধুমাত্র ভারত উপমহাদেশের উলামায়ে দেওবন্দের মতানৈক্য নয়, বরং জামায়াত শিবির ছাড়া ভারত উপমহাদেশের যত সব মাসলাক মানহাজ ঘরানা রয়েছে আবহমান কাল ধরে, সবগুলো মাসলাক মানহাজ ঘরানার সাথে জামায়াত ইসলামের মতবিরোধ রয়েছে। ওনার এই দাবিটা যে কতটা স্বল্প আইকিউর আপনি নিজেই একটু বিবেচনা করে দেখেন, যে সকল ঘরানা কারো বিরোধিতা করা এটা যদি দুনিয়াবী স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ বহির্ভূত শুধুমাত্র সেফ দিনই স্বার্থ বোঝানোর কোনো মানদণ্ড হয়, তাহলে আমাদের দেওবন্দের যত আকাবিররা আছে তাদের বিরোধিতা কি ভারত উপমহাদেশের প্রত্যেকটা ঘরানা করে নেই? কি বলেন আপনি, করে নেই? তাহলে এখানে তো মাওলানা আইনুল হক হাফিজাহুল্লাহ ওনার নিজের মানদণ্ড ও দলিলের মাধ্যমে আকাবির দেওবন্দ গুমরাহ প্রমাণিত হন। যেহেতু সকলে বিরোধিতা করেছে, তো সবাই মিলে বিরোধিতা, এটা তো দেওবন্দীদেরও ক্ষেত্রে একই কাহিনী। 2 নাম্বার তিনি বলেছেন যে এই বিরোধিতা দেওবন্দীরা শুরু করে নাই। মওদুদী সাহেব এবং জামায়াতের সাথে বিরোধিতাটা দারুল উলুম দেওবন্দ এবং জমিয়তে উলামায়ে হিন্দ থেকেই শুরু হয় নাই, বরং সর্বপ্রথম শুরু হয়েছে মাওলানা সৈয়দ মানাজির আহসান গিলানী রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা মানাজির আহসান গিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি দারুল উলুম দেওবন্দের ফারেন আলেম ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি, হোসেন আহমদ মাদানী, হযরত শাহ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন এবং তার এই খণ্ডনমূলক লেখালেখিগুলোর সময় ছিল 1952 সাল। তার এই খণ্ডনমূলক লেখালেখিগুলোর সময় ছিল 1952 সাল। একজন ব্যক্তির নাম উনি বলেছেন যার নাম হলো মানাজির আহসান গিলানী রাহিমাহুল্লাহ। তো ওনার দাবি হলো যে তিনি সর্বপ্রথম মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কলম ধরেছেন, তাও কত সালে? ওনার নিজের মুখ থেকেই শোনা যাচ্ছে এটা 1952 সালে। আর এই খণ্ডনমূলক লেখালেখিগুলোর সময় ছিল 1952 সাল। আচ্ছা, অথচ মাওলানা মওদুদী সাহেবের সাথে কথিত হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ ওনাদের বক্তব্য থেকেই তো এটা সুস্পষ্ট হয় যে তিনি যে অর্থাৎ হোসেন আহমদ মাদানী অখণ্ড ভারতের এই পক্ষে ছিলেন, কারো কারো ভাষায় গোলাম ছিলেন। তার সাথে কোপাকুপি তো শুরু হয় 52 সালেরও বহু আগে। 1938 সালে তো হোসেন আহমদ মাদানীর সাথে অন্যান্যদের সাথে এই অখণ্ড ভারতের পক্ষে ওনাদের যে ওয়ান নেশন থিওরি ছিল, মানে এক জাতি তত্ত্ব, অর্থাৎ হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এক জাতি, ভারতবর্ষের ওলামায়ে উম্মতের সাথে তো গন্ডগোল কোপাকুপি তো 1938 থেকেই শুরু হয়েছে গন্ডগোল, এবং এই গন্ডগোলটা পুরোপুরি রাজনৈতিক। আচ্ছা, কিন্তু গিলানী সাহেব কিতাব লেখলেন 52-তে গিয়ে, 1952-তে গিয়ে, কিন্তু গিলানী সাহেব কিতাব লেখন 52-তে হওয়া সত্ত্বেও এটা হয়ে গেল রাজনৈতিক প্রভাবমুক্ত, শুধু দিনই খাতিরে কিতাব লেখা। আমার ভাইয়ের এই কথাটা আসলে আমি ওনাকে কষ্ট দিতে চাই না, হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে হেফাজত করুক। তারপরেও মানুষ জেল থেকে বের হইলে বলে যে আমরা একটা নতুন জীবন পেয়েছি। আমার ভাইয়ের এই নতুন জীবন পাওয়ার ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন ছিল, আছে, থাকবে। উনি মাজলুম, কিন্তু নতুন জীবন পাওয়ার পরে এইভাবে মানুষ যে একেবারে নতুন জীবন সত্যিকার অর্থেই যে শিশুসুলভ হয়ে যায়, এটা ভাইয়ের এই বক্তব্য থেকে স্পষ্ট হলো। দেখেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ নির্দিষ্ট ওনার আকীদাগত যে গুমরাহি তত্ত্বের উপর উনি যে বইটা লিখেছেন, এই বইটাই লিখেছেন 1938 সনে। আপনারা স্পষ্ট স্ক্রিনে সেই বইয়ের প্রচ্ছদ দেখতে পাচ্ছেন 1938-এ। এবং এই রাজনৈতিক ভয়াবহ বিরোধিতা ভারত উপমহাদেশে মাওলানা মওদুদী সাহেবের বই রচনার বহু আগেই এর ভয়াবহতার দিক থেকে রূপ ধারণ করে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহের নিজের বই রচনারও 8 বছর আগে ভারত উপমহাদেশে ভয়াবহ মৌখিক বিতর্ক শুরু হয়, যেটা আপনি উইকিপিডিয়াতে গেলেও পাবেন, মাদানী ইকবাল বিতর্ক। এখানে স্পষ্ট লেখা হচ্ছে 1930-এর 20 শতাব্দীর ব্রিটিশ ভারতের ইসলামী পণ্ডিত হোসেন আহমদ মাদানী ও মোহাম্মদ ইকবালের মধ্যে জাতীয়তাবাদের প্রশ্ন নিয়ে একটি বিতর্ক। এবং এই বিতর্কে তিনি তৎকালীন সময় কবিতা রচনা থেকে বিভিন্ন কিছু উনি বক্তব্য দেন হোসেন আহমদ মাদানীর এগেনিস্টের বিরুদ্ধে, কবি ইকবাল রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা, তাহলে এখান থেকে এটা সুস্পষ্ট যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে 1930 থেকে। আর আমার ভাই বলছেন 1952-তে যিনি কিতাব লিখেছেন তিনি প্রথম মাওলানা মওদুদী সাহেবকে খণ্ডন করেছেন, তাও আবার রাজনৈতিক বিতর্কের এটা জের ছিল না, এটা একটা চরম হাস্যকর কথা বই আর কিছুই নয়। তারপরে মাওলানা মওদুদী সাহেব হোসেন আহমদ মাদানীর এই ভুল রাজনৈতিক গুমরাহি তত্ত্বের বিরুদ্ধে অফিসিয়ালি কিতাব লিখলেন 1941 সালে। আপনি নিজেই দেখেন স্ক্রিনে, ওনার ওই কিতাবের শেষে এই কিতাবের সন স্পষ্ট আরবিতে দেওয়া আছে 1941 সাল। তার মানে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ অলরেডি যখন কওমের এই জাতীয়তাবাদী অংশকে কিতাব লেখে কুফাগাত করে দিলেন, তারপর থেকেই তারা ধীরে ধীরে মাওলানা মওদুদীর ব্যাপারে সিরিজ প্রপাগান্ডায় লিপ্ত হয়ে যায় এবং আমাদেরকেও লিপ্ত করে। আচ্ছা, এবং আমার এই ভাইয়ের চরম অসঙ্গতিপূর্ণ আরেকটা কথা, তিনি বলছেন মাওলানা গিলানী রহমতুল্লাহ আলাইহি
ইনি একজন দেওবন্দের ফারেক, কিন্তু উনি দেওবন্দি না, এরকমটাই উনি বুঝাইতে চেয়েছেন। অর্থাৎ কেন উনি দেওবন্দি না বা দেওবন্দের মেইন স্ট্রিমে ওনাকে কেন ধরা হচ্ছে না, ওনার কথা হচ্ছে উনি দেওবন্দের শিক্ষক ছিলেন না। দেখেন উইকিপিডিয়াতে আপনি যান, ওনার যে পরিচিতি, ওখানে ওনার জন্ম তারিখ, মৃত্যু তারিখ, ওনার ধর্ম, উনি জাতিসত্তা কী ছিল, অঞ্চল কী ছিল, এবং ওনার আখ্যা কী ছিল, ওনার মাযহাব কী ছিল, এবং আন্দোলন কী ছিল, ওখানে স্পষ্ট লেখা উনি দেওবন্দ আন্দোলনের একজন মানুষ, মানে দেওবন্দি আন্দোলনের ধারার একজন ব্যক্তি। তাহলে এই গিলানি সাহেবের ওস্তাদ অর্থাৎ হোসাইন আহমদ মাদানী, আমারও আকাবির, ওনার বিতর্ক শুরু হলো 1930 থেকে, যেটা মাত্রই দেখাইলাম। এবং মাওলানা মওদুদী সাহেব গিলানি সাহেবের ওস্তাদ অর্থাৎ হোসাইন আহমদ মাদানীর বিরুদ্ধে কিতাব লিখলেন 41 সালে, আর গিলানি সাহেব মাওলানা মওদুদীর বিরুদ্ধে কিতাব লিখলেন 52 সালে। কিন্তু উনি বুঝাতে চাচ্ছেন এই লেখাটা রাজনৈতিক কোনো প্রভাব ছিল না, অথচ কিতাব লেখারও 10 বছর আগে অর্থাৎ গিলানি সাহেবের ওস্তাদের বিরুদ্ধে মাওলানা মওদুদী যেসব রাজনৈতিকভাবে কিতাব লিখেছেন, আর তার 10 বছর পরে ছাত্র কিতাব লিখলো কার বিরুদ্ধে, মাওলানা মওদুদীর বিরুদ্ধে। এখানে রাজনৈতিক কোনো প্রতিহিংসা ছিল না, এটা চরম হাস্যকর কথা। এবং তিনি যে দাবি করেছেন দেওবন্দি আন্দোলনের ধারার লোক হওয়া সত্ত্বেও তিনি ওনাকে দেওবন্দি মূলধারায় যেন গণ্যই করতে চাচ্ছেন না। এর দ্বারা বোঝা যায় যে আমাদের মধ্যে শুধু পরিবারতন্ত্র, রাজতন্ত্র নয়, আমাদের মধ্যে বর্ণবাদম ভয়াবহভাবে আছে। এই জন্যই তো এখান থেকে এই প্রশ্নের উত্তর বেরিয়ে আসে যে কেন হাটাজারিতে স্থানীয় হাটাজারির সন্তান ছাড়া, হাটাজারিতে আপনার যতই যোগ্যতা থাকুক না কেন, আকাশচুম্বী যোগ্যতা হলেও আপনাকে কোনো বড় উস্তাদের আসনে বসানো হবে না। এবং উস্তাদ হিসাবে বসানো হবে যদি আপনি সেই স্থানীয় হাটাজারির কোনো পারিবারতান্ত্রিক পরিবারের কোনো সদস্য হন, যদি ওই ব্যক্তির চরিত্র আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তার সন্তান আনাসের মতো পুরা জাতির রক্ত বিক্রি করে ফেলার মতো হয়, তাও আপনি হাটাজারির উস্তাদ হতে পারবেন, কারণ পরিবারতন্ত্র ও বর্ণবাদের সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত হয়েছেন। আর আইনুল হক হাফিজাউল্লাহর এই কথার দ্বারা এটা বোঝা যায় যে এই লোকটা দেওবন্দের সন্তান, হোসেন আহমদ মাদানীর শাগরেদ, দেওবন্দি আন্দোলনের ধারার একজন লোক হিসাবে পরিচিত, কিন্তু শুধু সেখানের উস্তাদ না, এই জন্য সে দেওবন্দি না। এবার আমার এই প্রিয় ভাই আইনুল হক হাফিজাউল্লাহ যদি মনে করেন দেওবন্দিরা অথবা দেওবন্দি আকাবির হোসেন আহমদ মাদানী রহিমুল্লাহ সহ মাওলানা মওদুদীর ব্যাপারে ইচ্ছায় বা অনিচ্ছায় রাজনৈতিক কোনো কারণ ছাড়া কোনোদিন ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যাচার মাওলানা মওদুদীর ব্যাপারে করেন নাই, তাহলে ওপেন চ্যালেঞ্জ, যে কোনো মুহূর্তে আসেন মোবাহালার চ্যালেঞ্জ করি, মোবাহালার কসমে দাঁড়ান, ইন কুনতুম সাদিকিন আলা আন্না কাবিরানা লাম ইয়াকযিবু আলা সাইয়্যিদ বিল আলা মওদুদী আবাদান বিল ইরাদা ওয়া বিদুনিহা ফাকুমু বিল মুবাহালা। ঠিক আছে, আপনি মুবাহালায় দাঁড়ান। উনি আরেকটা কথা বলেছেন, মাওলানা মওদুদী সাহেব নাকি বলে পাকিস্তান ভাগের পক্ষে নাকি বলে ছিলেন না, কিন্তু যখন পাকিস্তান ভাগ হয়ে যায় তখন তিনি পক্ষে চলে গেছেন। এটাও মুরব্বীদের শিখিয়ে দেওয়া চরম ঐতিহাসিক মিথ্যাচারের শিকার আমরা। দেখেন, প্রথমত কথা হলো তিনি হোসেন আহমদ মাদানীর বিরুদ্ধে অর্থাৎ মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ হোসেন আহমদ মাদানীর বিরুদ্ধে অফিসিয়ালি কিতাব লিখলেন ভাই কত সালে, 1941-এ। এবং এই কিতাবটাই ছিল হোসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহর রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে, আর ওই রাজনৈতিক মতাদর্শটাই ছিল অখণ্ড ভারতের মতাদর্শ। তাও তিনি জোর করে বলছেন যে মাওলানা মওদুদী সাহেব পাকিস্তান ভাগের পক্ষে ছিলেন না, হোসেন আহমদ মাদানীর এক জাতি তত্ত্বের বিরুদ্ধে। আর এক জাতি তত্ত্বটা উনি আনছেনই তো এই গুমরাহিটা অখণ্ড ভারতকে রক্ষা করার জন্য, অর্থাৎ ভারত ভাগের 6 বছর আগেই এটার বিরুদ্ধে কিতাব লিখেছেন। তাহলে আপনি কিভাবে বলেন তিনি ভারত ভাগের পক্ষে ছিলেন না, পরে পক্ষে হয়ে গেছেন? এবং মাওলানা মওদুদী সাহেবের এই বিষয়ে সাক্ষাৎকার পর্যন্ত আছে। সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ শুরু থেকেই বলেছেন এবং ওনার সুস্পষ্ট সাক্ষাৎকার পর্যন্ত এটা প্রমাণ করে। তিনি বলেছেন আমি শুরু থেকেই পাকিস্তান ভাগের পক্ষে ছিলাম, কিন্তু কংগ্রেসপন্থী আলেমরা এই সুযোগটা গ্রহণ করেছে, তারা ওনার ব্যাপারে এই অপবাদটা চাপিয়ে দিয়েছে, যে অপবাদ মৌলিকভাবে আছে তাদের উপরে। ওনার বক্তব্য হলো যারা ভারত ভাগের পক্ষে ছিল তারা সঠিক ছিল না, কারণ ওই পাকিস্তানের পক্ষে যারা ছিল তারা তো ধোঁকা খেয়েছে। এই কথা সত্য যে যারা পাকিস্তানকে ইসলামী স্টেট হবে এই প্রতিশ্রুতি দিয়েছিল, এটা একটা ধোঁকা ছিল। কিন্তু এই ধোঁকার দ্বারা তো এটাই স্পষ্ট হয় যে মুমিন যদি ধোঁকা খায় তার মানে বোঝা যায় তার চাওয়াটা খাঁটি ছিল, চাওয়া পূরণ হয় না, তাই ধোঁকা। তো চাওয়াটা তো সঠিক ছিল। মুমিনের জীবনে একই বিষয় একই সিস্টেমে বারবার ধোঁকা খাওয়াটা তার অপরিপক্কতার নিদর্শন বটে। তবে জীবনে কোনো ক্ষেত্রে কোনোভাবে ধোঁকা খেয়ে যাওয়া এটা খুব ন্যাচারাল বিষয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিয়ে তার 70 জন হাফেজ সাহাবীকে নিয়ে হত্যা করা হয়েছিল। এটা ঐতিহাসিক এক মহা সত্য বিভীষিকাময় ঘটনা। আজকে ভারতের মুসলমানদের যে নির্যাতনের শিকার হওয়া, এটার একমাত্র কারণ এটা নয় যে পাকিস্তান ভাগ হয়ে গেছে। এর চাইতে বড় মারাত্মক কারণ হলো এই মুসলিমদের স্বার্থ দেখিয়ে, মূলত কংগ্রেসের জাতীয়তাবাদের স্বার্থে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ যারা মুসলিম স্বার্থ দেখিয়ে এই স্বার্থে মূলত ভয়াবহ জাতীয়তাবাদের দালালি করেছে, এটাই হলো একটা বড় কারণ। এর সবচেয়ে বড় প্রমাণ কি বলেন তো? ধরেন আসলে ইসলাম যারা আসলে ইসলাম চেয়েছে তারা পাকিস্তানে বলেন এবং তাদের বাংলাদেশে বলেন, তাদের নিজস্ব একটা স্বকীয়তার ভিত্তি কিন্তু আজও প্রতিষ্ঠিত। কারণ তাদের নিজস্ব টার্গেট আছে। কারো সাথে তারা কখনো যদি জোটও করেছে, সেটা নিজস্ব টার্গেটে শুধু যাওয়ার সাময়িক কৌশল মাত্র। প্রকৃত কোনো টার্গেট ছিল না, শুধুমাত্র কংগ্রেসপন্থী আলেমদেরই। এটাই আমাদের বিশ্বাস। শুধু ভারত নয়, পাকিস্তান এবং বাংলাদেশেও তারা নিজস্ব কোনো স্বকীয়তা পরিপূর্ণ এখন টিকিয়ে রাখতে পারেনি। ভারতের ময়দানে তাদের নির্লজ্জ পরাজয়
শুধুমাত্র দেশভাগের কারণে নয়, পেটের রাজনীতি ছিল এটার মূল কারণ। এবং এই পেটকেন্দ্রিক রাজনীতির পরাজয়ের এই অবস্থা শুধু ভারতের মাটিতে নয়, এটা সুস্পষ্ট বাংলাদেশেও ঘটেছে। আপনি দেখেন একজন আলেম, কংগ্রেসপন্থী সেই পূর্বপুরুষদের একজন জমিয়তের আলেম, তিনি তার জীবন যৌবন জাতীয়তাবাদের পক্ষে দিয়ে দিয়েছেন, অথচ এখন তার দাবি হলো কাদিয়ানিকে কাফের ঘোষণা করার জন্য ওনাদের জামায়াতকে প্রয়োজন, ইঙ্গিত দিয়েছে এটা। আর জামাত যদি এত ইসলাম বলে খতমে নবুয়তের বিল উত্থাপন করতে পারে না, তাহলে ওনাদের ব্যাপারে আমাদের তো এই ধারণা যে ওনারা সত্যিই ইসলাম চান, এই ধারণাটা একদম রেকর্ড হয়ে যাবে যে ওনারা এটা চান না। আমরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানি, জামাতে ইসলামের ভাইরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানেন, যার কারণে এই সংসদের মতো অতীতে কোনো সংসদ আসে নাই, সামনের কথা তো বলা যাবে না। তো কেন ভাই, আপনি অলরেডি আপনার দল ক্ষমতায় আছে, এটা কতটা নির্লজ্জতা, কতটা নিকৃষ্টতা। এটা যেন বাবার ঘরে থেকে ছেলে বাবার বিরুদ্ধে বাহিরের লোক ভাড়া করার নামান্তর। আপনি তো আছেনই তাদের মধ্যে, কেন সন্তান হিসাবে বাবা আপনার কথা মেনে নিচ্ছে না? তো না নিলে আপনি যে বাহিরের লোক একাট্টা করবেন সরকারের বিরুদ্ধে, আপনি আসেনই সরকারি দলের সাথে, তাহলে এটা তো বাবার ঘরে থেকে বাবার বিরুদ্ধে বাহিরের লোক ভাড়া করার নামান্তর। এই যে তাদের স্বকীয়তা নাই, এটা শুরু থেকেই তাদের পেট কেন্দ্রিক রাজনীতিটা ছিল। আমার ভাইয়ের আরেকটা যৌক্তিক প্রশ্ন, এটাকে অযৌক্তিক বলবো না, যে হোসেন আহমদ মাদানির এই গুমরাহি তত্ত্বের বিরুদ্ধে তো বিশাল কওমিদের একটা অংশ দাঁড়িয়েছিল তৎকালীন সময়। তাহলে যদি আমরা দাবি করি যে এই হোসেন আহমদ মাদানির বিরোধিতা করাই আজকের দেওবন্দীদের মওদুদী সাহেবের বিরুদ্ধে মিথ্যাচারের মূল কারণ, এটা কি যৌক্তিক? আমি বলবো জি ভাই, এটাও যৌক্তিক। এটা আমার এক জীবনের গল্প দ্বারা আমার কাছে এটা যৌক্তিক। কিভাবে দেখেন, আমি যখন মাদ্রাসায় পড়েছি, নাহমিমির জামাতে আমার সাথে ছাত্রদের মাত্র 3টা বিষয় ইখতিলাফ ছিল। আমি আমার দাওরা শেষ করা এবং ইফতা শেষ করা পর্যন্ত মাওলানা মওদুদী সাহেব সম্পর্কে কোনো রিসার্চ করিনি। 3টা ইখতিলাফ ছিল। আমাদের আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ, উনি আমাদের নেসাব নিয়ে যতগুলো কথা বলেছেন, আমাদের নেসাবের অর্থাৎ আমাদের ক্যারিকুলামের যে অসঙ্গতি উনি তুলে ধরেছেন, এগুলো সবই সঠিক এবং উনি যেই নেসাব তৈরি করেছেন এটা বাস্তবসম্মত। তখন আমার ছাত্ররা বলতো যে তুমি এখন পর্যন্ত নাহমিমিরে পড়ো, এবারত পড়া শিখুনি, তুমি বুঝে ফেলছো, এত ওলামাই কেরাম এটা বুঝে না। এটা ছিল 1 নম্বর ইখতিলাফ। ইখতিলাফ নাম্বার 2, ডক্টর জাকির নায়েকের ব্যাপারে যে ইজমায়ে কওমি যে সে ইহুদিদের দালাল অথবা ইহুদি, এটা টোটালি সমস্ত ওলামায়ে কওমি আর মিথ্যাবাদী। এই ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে তারা বলতো যে আইরে তুমি মাত্র এখনো নাহু সরফটা শেষ করে নাই, তুমি এটা বুঝে ফেলছো, এত আলেম এগুলো বুঝে নাই, তুমি একা সত্য বলো আর সবাই এখানে মিথ্যা বলে। আচ্ছা, নাম্বার 3 আমার ছিল যে কিতাল ফি সাবিলিল্লাহর ব্যাপারে আমার মতামত ছিল যেটা আমাদের উপরে ফরজ, কিন্তু আমরা অক্ষম। এই অক্ষমতার জন্য আমরা বলবো না যে ব্যাখ্যা করে যে আমাদের উপরে এটা ফরজ না, আমরা বলবো যে ফরজ, কিন্তু আমরা অক্ষমতার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এই ছিল 3টা ইখতিলাফ। আমি লক্ষ্য করলাম মাত্র আগের বছরের ইখতিলাফ পরের বছর হেদায়েতুন নাহুতে উঠতেই দেখি অধিকাংশ ছাত্রের মত এটা, অধিকাংশ ছাত্র এখন মনে করে কিতাল ফি সাবিলিল্লাহর মতামত এটা। এবং আসলেই আবু তাহের মেজবা সাহেব যে কারিকুলামের কথা বলেছে এটা সঠিক বাস্তবসম্মত। এবং ডক্টর জাকির নায়েকের ব্যাপারে আসলেই এরা ইজমা আর মিথ্যা বলেছে। এটা যখন দাওরা পর্যন্ত আমি পৌঁছলাম, বা আজকের দিনে আমার এই 3টা ইখতিলাফের মৌলিক 2টা, এটা অধিকাংশ কওমি সন্তানরা এখন বিশ্বাস করে। আর 3 নাম্বার যেটা কিতাল ফি সাবিলিল্লাহ, এটাও বিশাল অংশে এখন বিশ্বাস করে। কিন্তু আপনি দেখেন আমার বিরুদ্ধে তাদের অবস্থান, তাদের মনোভাব, এটা দাওরা পর্যন্ত বহমান ছিল। কেন? আমার সাথে তোমাদের যে ইখতিলাফ, এটা না হেদায়েতুন নাহুতে সমাধান হয়ে গেছে? এটার কাহিনী হলো তারা আমার ইখতিলাফের বিষয়বস্তুটা ভুলে গেছে। শুধু মনে ছিল যে আমার সাথে তাদের কি না যেন একটা ইখতিলাফ ছিল, কিন্তু আমার ইখতিলাফকৃত বিষয়ে যে এখন তাদের কাছে একই, এইটা তারা ভুলে গেছে। এই জন্য তাদের শুধু মনে ছিল তার সাথে আমাদের একটা কন্ট্রোভার্সি ছিল, ওইটাকে মনে রেখে তারা দাওরা পর্যন্ত আমার বিরুদ্ধে তাদের মনোভাব জারি রাখছে। ঠিক মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যে আসলে শুধুমাত্র হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ গুমরাহি তত্ত্বের বিরুদ্ধেই বিরোধিতা করেছেন, পরবর্তী দেওবন্দি সন্তানদের কাছে এটাকে মুছে দিয়ে এই কংগ্রেসপন্থী আলেমরা সিস্টেমে মাওলানা মওদুদীর ব্যাপারে এই প্রোপাগান্ডাগুলো আমাদের মুখে তুলে দিয়েছে। আর আমরা এর হাকিকত ভুলে গিয়ে না জেনে মাওলানা মওদুদীর ব্যাপারে সিলসিলাতান সিরিজ প্রোপাগান্ডায় লিপ্ত ছিলাম। তারপরে ওনার কথা হলো আমি একটা বক্তব্য দিয়েছি, এটা ইনসাফপূর্ণ বক্তব্য হয় নাই, যেখানে আমি বলেছি ভ্রাতৃত্বের যে আয়াতগুলো যা আমি কওমিতে পড়েছি, বুঝেছি, সব শিখেছি কওমিতে, কিন্তু এর বাস্তবতা আমি বাংলাদেশ জামায়াতে যতটুকু দেখেছি সেটা কওমিতে দেখি নাই। এই বাংলাদেশ জামায়াত ইসলামে পাকিস্তানে নেতৃত্বের কৌশলগত বিষয় নিয়ে মতানৈক্য হয়, কিন্তু সেই মতানৈক্য এরকম না যে আমি নেতৃত্ব নিব না আপনি নিবেন, আমি বেশি যোগ্য না আপনি বেশি যোগ্য, এটা ছিল না। কৌশলগত যিনি আছেন তার কাজগুলো কি সঠিক হচ্ছে, এই ধরনের কন্ট্রোভার্সি ছিল। সেখানে কখনোই পরবর্তী যিনি নেতা হয়েছেন, আমির হয়েছেন, এটা তার
পক্ষের কোনো কন্ট্রোভার্সি না, বরং এটা পুরা দলের মধ্যেই বা কর্মীদের মধ্যেই হয়তো কারো নেতৃত্বের কৌশলগত জায়গায় সমালোচনা ছিল যে উনি এটা সঠিক করছেন না, ওনার জায়গায় আরেকজন যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া দরকার, এই ধরনের। কিন্তু দুইজন ব্যক্তির মধ্যে নেতৃত্বের লড়াই এটা সচরাচর বাংলাদেশ জামায়াত ইসলামে হয় নাই, যেটা অহরহ হয়েছে জমিয়তের মধ্যে। তাহলে ভ্রাতৃত্বের বাস্তব নমুনা আপনি এই দুই গ্রুপের মধ্যে দেখেন। নাম্বার 2, নেতৃত্বের কারণে গ্রুপিং করা, এটাও যদি আপনি শুধু ভারত পাকিস্তানের ইতিহাস বাদই দেন, লম্বা ইতিহাস, শুধু বাংলাদেশেরটাই ধরেন যে ওয়াক্কাস এবং কাসিমের অনুসারীদের মধ্যে পৃথক কমিটি এবং সাংগঠনিক অবস্থান তৈরি হয়, এইটার নমুনা আপনি জামাত ইসলামে পাবেন। বড় ধরনের গণ্ডগোল তো ইতিহাস পিছনেরগুলো বাদ দেন, শুধু 2017তেই সম্ভবত জমিয়ত কার্যত 2 নেতৃত্ব কেন্দ্রিক গ্রুপে বিভক্ত হয়। এ হলো ভ্রাতৃত্ব। আর বাস্তবে আপনি বাংলাদেশ জামায়াত ইসলামী এই পর্যন্ত 2 নেতৃত্ব কেন্দ্রিক একটা বিভক্তি আপনি কবে দেখাতে পারবেন? মূল দল থেকে যদি আলাদা হওয়ার কথা বলেন, সেখানেও জমিয়তের বিভক্ত অংশগুলো পৃথক কমিটি ও রাজনৈতিক পরিচয় গড়ে ওঠানোর চেষ্টা করেছে। এর কাছাকাছিও আপনি ঘটনা বাংলাদেশ জামায়াত ইসলামে দেখবেন না, এখন পর্যন্ত হয়নি, সামনে হলে হতে পারে। ব্যক্তিগত আলেমদের নেতৃত্ব, আঞ্চলিক প্রভাব এবং উত্তরসূরি নির্ভর রাজনৈতিক প্রভাব তো মারাত্মকভাবে হলো জমিয়তের মধ্যে, এটা মারাত্মকভাবে, তার কাছাকাছিও এই বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে নেই বিধায় তো বাংলাদেশ জামায়াত ইসলাম এমন কোনো ব্যক্তিত্ব নেই যিনি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ছিল আর তার ঘরের সন্তানরা তার মতো যোগ্য কার্যকর না হওয়া সত্ত্বেও এখানে স্থান নিয়ে নিছে। এটা মাওলানা মওদুদী সাহেবের সন্তানরাই নিতে পারে নাই। কোনো পারিবারতান্ত্রিকতা, বর্ণবাদ এবং রাজতান্ত্রিক যে প্রভাব, এগুলো এখানের মধ্যে নেই। এইটা আছে হলো জমিয়তের মধ্যে এবং কওমি ভিত্তিক যে দলগুলো তাদের মধ্যে অনেক বেশি। তাহলে বলেন তো, সত্যিকার অর্থে ইসলামের ভিত্তিতে যে ভ্রাতৃত্ব, এর পূর্ণ শিক্ষা, কাগজের শিক্ষা কওমিতে আছে নিশ্চিত, না তো আমরা শিখলাম কোত্থেকে? কিন্তু আর বাস্তবতা শুধু রাজনৈতিক দলের অবস্থা দিয়ে দেখালাম কোন জায়গায় বেশি আছে আর কোন জায়গায় কম আছে। এবার আসলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বলেন তো এটা আরো ভয়াবহ অবস্থা। এই কওমি মাদ্রাসা এইসব ঘটনা তো অহরহর, যে শুধু মুহতামিমের অর্থাৎ পরিচালকের মসনদ নিয়ে একজন আরেকজনের সাথে এমনভাবে সংঘর্ষ হয়েছে যে সংঘর্ষে 2 পক্ষের ছাত্র নেতা যারা আছে তাদের আহত হওয়ার, তাদের রক্তাক্ত হওয়ার ঘটনা কওমির বেশিরভাগ মাদ্রাসাগুলোর মাটি এবং দেয়াল এর সাক্ষী। আপনার বেশি দূরে কোথায় যাইতে হবে? আপনি এই যে কি হামজা সাহেব আছে না একজন, আমাদের ওবায়দুল্লাহ হামজা সম্ভবত, ওনার ছাত্ররা ওনাকে বেঁধে রাখছেন, একেবারে পিটায় মাদ্রাসাতে বের করে দিচ্ছেন। সেই লোক এখন আবার একই মাদ্রাসার মুহতামিম হওয়ার পরে ওনার প্রতি যারা জুলুম করেছে তাদেরকে উনি ক্ষমা করে দিয়েছেন, এটাই শুনেছি। এটা তো চোখের সামনের ঘটনা। এবং এই ঘটনাগুলো শুধু কি ছাত্ররা উদ্দেশ্য প্রণোদিত করেছে? অসম্ভব। পিছনে ওস্তাদরা ইন্ধন। এ হলো ভ্রাতৃত্ব। সামনে দেখেন, একদম হাতে ধরাই দেন, শত শত ঘটনা, প্রত্যেকটা বড় মাদ্রাসার নোংরা ঘটনা। এমন আপনি মালিবাগ মাদ্রাসা জামিয়া শরীয়্যিয়া, ওখানে যিনি আগের মুহতামিম ছিল, অর্থাৎ কাজী সাহেব রহমতুল্লাহের পরে, কাজী সাহেব রহমতুল্লাহের সময় যিনি ছিলেন, এরপরে যিনি কিছুদিনের জন্য মুহতামিম ছিলেন, আনোয়ার শাহ হজরত, আমার বাবার আপন খালতো ভাই। উনি তো ওই যে আমার দাদা যেহেতু উজানি ফিরশা হুজুরের নাতনি জামাই ছিল, আনোয়ার শাহের বাবা যিনি, তিনিও কিন্তু উজানি ফিরশা হুজুরের নাতনি জামাই। এই হিসাবে আমার বাবার আপন খালতো ভাই। আপনি কি জানেন আনোয়ার শাহ হুজুরের যত ছাত্র আছে প্রত্যেকের বক্তব্য হলো, বা তার বেশিরভাগের বক্তব্য হলো, যারা ওই সময় উপস্থিত ছিল মালিবাগে, তাদের বেশিরভাগের বক্তব্য হলো যে আনোয়ার সাহেবকে পরিকল্পিতভাবে আজকের যিনি মুহতামিম উনি হঠাৎ এই পদে তিনি বসেছেন। এ হলো ভ্রাতৃত্ব। তবে হ্যাঁ, কওমি মাদ্রাসায় যে অসংখ্য বুজুর্গ ওলামায়ে কেরামের জন্ম হয়নি কথা কিন্তু এমন নয়, শত শত হয়েছে। তাদের শত শত চোখের পানির ফোঁটার বরকতেই আজকে আমাদের অবস্থান। ইহাও সত্য, আবার যাহা বলছি ইহাও সত্য। অতএব যারা আমাদেরকে এইসব বক্তব্যের ক্ষেত্রে ইনসাফের মানদণ্ড শিখান, এই পরিস্থিতিতে থেকে আমি মনে করি তাদের মধ্যে বক্তব্যের ক্ষেত্রে লজ্জাবোধ থাকাটা একটা অপরিহার্য বিষয়ের অন্তর্ভুক্ত।